7 বছর পর দলের পতাকা দলীয় কর্মী হিসেবে যে আমার স্বীকৃতি, সেটা নিশ্চয়ই আমার কাছে এক প্রশান্তি এনেছে। দীর্ঘদিন গুমড়ে থেকেছি, কিন্তু কোনো দিন একটি মুহূর্তের জন্য আমি বলতে পারি যে মমতাদির সঙ্গে যোগাযোগ আমার বিচ্ছিন্ন হয়নি। জল্পনার অবসান, অবশেষে তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, তারপর এনকেডিএর চেয়ারম্যান পদ পাওয়া। গত কয়েকদিন ধরে একের পর এক ঘটনা থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছিল শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা কার্যত সময়ের অপেক্ষা। শেষ অবধি তাই হলো। তৃণমূলে ঘরবাপসি হলো শোভন চট্টোপাধ্যায়ের, ফের কাননে ফুটল ঘাসফুল। যে বিচ্যুতি হয়েছিল, সেই বিচ্যুতি রেলওয়ে থেকে ট্র্যাক ডিরেল্ট হয়তো মাঝে মাঝে অ্যাক্সিডেন্টালি হয়, কিন্তু সেটাকে রেলের ওপর আবার বসিয়ে দিলে সে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। আমি বিশ্বাস করি যে আমার মধ্যে সেই সিনসিয়ারিটি থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির যে পথ, মমতা ব্যানার্জির যে চিন্তাধারা, মমতাদের প্রতি আমার যে শ্রদ্ধা, ভালোবাসা, নিজের এক আত্মার সম্পর্ক, আর অভিষেকের মতন ছোট ভাই বলুন, ভাইপো বলুন, যে এই পরিণত অভিষেক যে সংগঠনের মূল দায়িত্ব নিয়েছে, এই সমন্বয়ে আমি যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সমন্বয়ে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে নিজেকে একেবারে সব ধরনের যা ক্ষমতা সেই নিঃশেষ করে দিয়েও এই সংগঠিত করবার জন্য আমাকে যে ধরনের যে হবে সেইখানটায় কিন্তু আমি ঝাঁপিয়ে পড়ে কাজ করব। এই ধরনের লোকেদেরকে রাজনৈতিক লোক বলে পশ্চিমবাংলার লোক মনে করে না। অধঃপতনের যদি কোনো চূড়ান্ত সীমায় থাকে সেই জায়গায় আছে। এর উত্তর মাননীয় বিধায়িকা, মাননীয় শ্রদ্ধেয় দুলাল বাবুর সুকন্যা রত্না দেবী দিতে পারবেন। মুখ্যমন্ত্রীর বরাবরের ঘনিষ্ঠ শোভন চট্টোপাধ্যায় 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য। কলকাতার মেয়রের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি। ছিলেন ফিশারি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও। কিন্তু 2019 সালের লোকসভা ভোটে বিজেপি প্রায় তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলার পর পরিস্থিতি বদলাতে শুরু হয় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক। সেই সময় বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়ও। মেয়র মন্ত্রী পদে ইস্তফা দিয়ে দিল্লিতে গিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দেন গেরুয়া শিবিরে। দিনটা ছিল 2019-এর 14ই আগস্ট। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দপ্তরে মুকুল রায়ের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে মোদি শাহের দলের নাম লেখান শোভন। ভারতীয় জনতা পার্টি, হাউ দে আর রুলিং, দে আর অলরেডি ইলেক্টেড in a high majority in the last election also under the bold leadership of Narendra Modi ji and BJP President Amit Shah ji. We definitely process in that way that it should not be disturbed by any means, because they are taking so many bold steps to strengthen not only in the party but the country and the people of the nation. So I think so will be from my part or from our part, educationist and Dr. Boishakhi Banerjee also along with me, we are supposed to support like these things, that there should not be allowed any negative politics in this juncture of the nation's politics. বিজেপিতে যোগ দেওয়ার পর মোদি অমিত শাহের প্রশংসা যেমন শোভন চট্টোপাধ্যায়ের গলায় শোনা গেছিল, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো কটু মন্তব্য না করে ভবিষ্যতে তৃণমূলে ফেরার রাস্তাও কার্যত খোলা রেখেছিলেন তিনি। 22 বছর বয়সে আপনি কাউন্সিলর হয়েছিলেন, সেখান থেকে লড়াই করে 21 বছর, সেখান থেকে লড়াই করে করে এই জায়গায়, এবং বহু ক্ষেত্রে বিরোধী রাজনীতি করতে গিয়ে প্রাণ সংশয় হয়েছে মানছি, কিন্তু আমি বলছি বিনিময়ে আপনিও তো কলকাতা শহরের মেয়র থেকে 2-3টে দপ্তরের মন্ত্রী, কানন থেকে শোভন চট্টোপাধ্যায় হেভিওয়েট মন্ত্রী, অনেকে বলতেন যে কিচেন ক্যাবিনেটের অবিচ্ছেদ্য অঙ্গ, মানে যাকে বাদ দিয়ে কিচেন ক্যাবিনেট চলবে না, সরকারি যে কোনো সিদ্ধান্ত আপনাদের ছোঁয়ানো হতো। আপনিও কম কিছু পাননি, এটা যদি প্রথম হয়। দ্বিতীয় পার্টে অবশ্যই একটা করে উত্তর নিন না। আচ্ছা বেশ, আপনি এটা প্রথম, বিনিময় ব্যাপারটা কি? বিনিময় আপনি দিয়েছেন কিন্তু পেয়েছেন না, আমি 48 ডিগ্রি আপনি বললেন, আবার মন্ত্রী অচ্ছেদ্যার ভাত, অশ্রদ্ধার একটা ঘৃণার ভাত
আমি গ্রহণ করব? সম্মানের প্রশ্ন বলছি। সম্মানের প্রশ্নটা তো এসে গেছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে কি ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট বলছেন, দলের পরিকল্পনা ঠিক করা বলুন, দলের সামগ্রী, সমস্তটুকুনি তো আমার কোনো ধরনের পিছপা হয়ে পিছু দিকে দেখিনি। আমি সেই জায়গায় সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে বলতেন, এটা সত্যি কথা, আমি মার জায়গা, অভিভাবকের জায়গা, সমস্তটা জায়গায় রেখেছিলাম। আদি এবং নব্য 2011-র ক্ষমতায় আসার আগে ঘাম রক্ত ঝরালেন, ডোরিনা কসিংয়ে জীবন সংশয় করলেন। এই দলটার সঙ্গে যারা পোস্ট 2011 যারা এলেন তাদের একটা সংঘাত, এবং কোথাও একটা যে ক্ষমতায় থাকা অবস্থায় আসাতে ঝুঁকি অনেক কম, সেইখানে আদি এবং নব্যর যে সংঘাত, সেইটা তো একটা তৃণমূলের এই মুহূর্তে দাঁড়িয়েও একটা বড় সমস্যা। এটা আপনি মানবেন? যুবর সঙ্গে আদির লড়াই। দেখুন, পুরনো মানুষগুলো আজকে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, যারা তৃণমূল কংগ্রেসকে একটা স্বপ্ন দেখে যে জায়গায় 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস সংগঠিত করেছিল, মানুষের সমর্থন পেতে পেতে এসে 2011 সালে যখন সরকার গড়া হলো, 2010 সালে যখন কলকাতা পুরসভা পেল, 2008 সালে যখন 2টি জেলা পরিষদ পেল, সেই সিগন্যালগুলোকে নিয়ে করলেন, তখন ভুলে গেলেন যে আজকে আমি যেখানে এসেছি সেই পুরনো সেই জায়গায়, যে জায়গাগুলো মানুষের যে চাহিদা ছিল উন্নয়নের, যে ব্যবহার সরকারের পক্ষ থেকে ছিল, সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে। 2020 সালে বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক করা হয় শোভন চট্টোপাধ্যায়কে, সহ আহ্বায়ক হন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। 21-এর বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচারও করেন শোভন, কিন্তু সুসম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। শুরু হয় অভিমানের পালা, ক্ষোভ বিক্ষোভ। বিজেপির কোনো কর্মসূচিতে দেখা যেত না শোভন বৈশাখীকে। উল্টে কখনো ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে, কখনো নবান্নে, কখনো আবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে দেখা যেতে শুরু করে তাঁদের। এরপর চলতি বছরের 25শে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপর বিমান ধরে উত্তরবঙ্গে পৌঁছে যান শোভন চট্টোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি, আর তার 48 ঘন্টার মধ্যেই প্রশাসনে কামব্যাক। একেবারে কলকাতার পাশে এনকেডি এর চেয়ারম্যান করা হয় শোভন চট্টোপাধ্যায়কে। এরপর সোমবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলে ফিরলেন তিনি। যদি আমার ধমনী বলেন, শিরা বলেন, আর তৃণমূল কংগ্রেস আমার নিজের ঘর, নিজের সংসার, আমার এই ঘরকে, যে সুন্দর ঘর, সেই সুন্দর ঘরকেই আগামী দিনে আরো বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে দেব। শোভন চট্টোপাধ্যায়ের পুরনো বিধানসভা কেন্দ্রে বেহালা পূর্বের বর্তমান তৃণমূল বিধায়ক তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। শোভনের সঙ্গে যার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। ধমনী রক্তিতে যদি তৃণমূলই থাকে, তাহলে আমার কোনোদিনও মনে হবে না যে আমি আর একটা দল, যেটা একদম নৈতিকতার দিক থেকে তৃণমূলের নীতির সঙ্গে যে দলটার একদমই মেলে না, বিজেপিতে। উনি যদি কংগ্রেসে আবার ফিরে যেতেন আলাদা কথা ছিল, উনি বিজেপিতে চলে গেলেন। দল যদি মনে করে যে হ্যাঁ, শোভনকে আবার বেহালা পূর্ব ফিরিয়ে দেবো বা রত্নাকে দেবো না, দলের সিদ্ধান্ত, এখানে আমার কিচ্ছু বলারই নেই। যতদিন সুস্থ থাকবেন কাজ করুন। আর কখনো মমতাদির সঙ্গে রাগ হয়েছে, মনোমালিন্য হয়েছে, তাই ছেড়ে দিলাম, চলে গেলাম, কাজ করব না, ঘরে বসে গেলাম, এটা করবেন না। সোমবার শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফেরার পর তার অনুগামীরা ইঙ্গিতপূর্ণ স্লোগান তুললেন, দাদাকে বিহালায় চাই, দাদাকে বিহালায় চাই। এখন প্রশ্ন হলো, তাহলে কি আগামী বিধানসভা নির্বাচনে ফের বেহালা পূর্বে থেকে শোভন চট্টোপাধ্যায়কে প্রার্থী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি পাশেই পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিম থেকে? এই প্রশ্নের উত্তর না মিললেও এদিন তৃণমূলে প্রত্যাবর্তনের পর কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে দেখা করেন শোভন চট্টোপাধ্যায়। শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনেই তৃণমূলে ফিরে এসছেন। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সমাজ, আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে। এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল, আপনারাও দেখেছেন। এবং দলনেত্রীর অনুমোদন ক্রমেই শোভনদা এবং বৈশাখী দি দুজনকেই দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের
হয়ে কাজ করবে? দেখো, সবাইকেই আমার মনে হয় যে একটা সময় সবাইকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিল তিল করে বাংলাকে গড়ছেন, এর আগে সেইভাবে বাংলাকে কেউ গড়েননি। ফলে যদি কেউ বাংলাকে ভালোবাসেন, বাংলার মানুষকে ভালোবাসেন, তাদের সবাইকেই মমতা ব্যানার্জির কাছে আসতে হবে। আমি তো মমতা ব্যানার্জির মমতাদির সঙ্গে দীর্ঘদিন তখন উনি মেম্বার অফ পার্লামেন্টও নেই। 1979 সালে যখন কলেজে সিপিআইএমের অত্যাচারের মধ্যে দিয়ে আমার ছাত্র পরিষদে লড়ছি, তখন তিনি আমার পাশে গিয়ে দাঁড়িয়ে কলেজ মিটিংয়ে বক্তৃতা করেছেন। তা জানি মানুষকে তিনি কতটুকুনি গুরুত্ব দেন, কিভাবে মানে যেখানে মানুষ আক্রান্ত হয়েছে, যেখানে মানুষ অসুবিধে পড়েছে, যেখানে যেটা হয়েছে, আমি মমতা ব্যানার্জির চোখে আগুন দেখেছি, জলও দেখেছি। যেভাবে নন্দীগ্রামে একটার পর একটা গুলি চালিয়ে যখন 14ই মার্চ হত্যা হচ্ছে, তখন তো আমি মমতাদি কথা বলছি। যে প্রতিবাদগুলো, যে জায়গায় দাঁড়িয়ে আক্রান্ত মানুষের পাশে যেভাবে খোঁজ রাখা, সমস্ত প্রক্রিয়ার মধ্যে বিভিন্নভাবে আমি ছিলাম। এদেরকে রাজনৈতিক লোক বলেই মনে করি না। এরা অধঃপতনের একটা চূড়ান্ত নমুনা মাত্র। কোন ভদ্রলোক, কোন বাঙালি, কোন পশ্চিমবাংলার মা বোন এই ধরনের লোককে গ্রহণ করে না। কমপ্লিটলি পলিটিক্সে বোথ আর লাইবিলিটি। এক ভোটের আগে গেছিলেন, আরেক ভোটের আগে ফিরলেন। শোভন চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসিতে রাজনীতির লাভ ক্ষতি কি হবে তা বোঝা যাবে ভবিষ্যতে। তবে এরই মধ্যে একে অপরকে হারানোর তাল ঠুকছে তৃণমূল বিজেপি। বদলা যদি চান, বদল আনতে হবে 26-এ বদল আনতে হবে। 26-এ বদল আনলে সুদে আসলে শুধু তুলব নয়, প্যানেল ইন্টারেস্ট, দণ্ড সুদ দিয়ে তুলব। আমি আপনাদের কাছে বলে গেলাম। আজ থেকে 500 টাকার নোট বন্ধ, 2000 টাকার নোট বন্ধ, 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। 10 বছর পরে আবার সেই নভেম্বর মাসে, সেটা হয়েছিল 8ই নভেম্বর, এটা হচ্ছে 4ই নভেম্বর। 10 বছর পরে 400 থেকে 400 পারের নাড়া দিয়েছিল, আর 240-এ নেমেছে। নোটবন্দি করে মানুষ এদের 303 থেকে 240-এ নেমেছে, আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষের 240 থেকে 100-তে নেওয়া হবে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম বিলির কাজ। পশ্চিমবঙ্গে অবশ্য এসআইআর নিয়ে বাকযুদ্ধ অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। দিনে দিনে যা বাড়ছে। কি বলেছিল এসআইআর এর আগে? পিসি কি বলেছিল? এসআইআর नहीं करने दूंगी। তো এখন কি বলছে? এখন বলছে বিএলওদের উপর নজর রাখতে হবে, বিএলএ-2 দিতে হবে। অর্থাৎ গিলে ফেলেছে এসআইআর। ভাইপো কি বলেছিল? অন্য যেখানে পারেন করে নেন, এসআইআর করতে দেব না, গাছে বাঁধবো, রক্ত গঙ্গা বইয়ে দেব। কত বড় বড় কথা, লম্বা লম্বা লেকচার। ভাইপো এখন কি বলছে? বলছে না, এসআইআর এ নজরদারি করুন, আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব। কত লোক নিয়ে যাব? 1 লক্ষ লোক নিয়ে যাব। গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোন অধিকার নেই। তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই, তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে। ফের একবার বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের সখ্যতার অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে বিজেপির কিছু নেতা তারা হুমকি দিচ্ছে যে বিএলওদের অ্যারেস্ট করা হবে। আমরা তার এগেনস্টে কমপ্লেনও করেছি। ইলেকশন কমিশন যদিও কোনো ব্যবস্থা নেয়নি, ইলেকশন কমিশনে তো গেরুয়াকরণ হয়ে গেছে। আমি সেই জন্যই ভারতের দেশের জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির সহচরী সংস্থা বলি। বিজেপির ক্লোজ অ্যাসোসিয়েট, তারা বিজেপির কথায় অঙ্গুলি হেলনে চলে। পাল্টা কাকদ্বীপের সভা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের রোগ এই বাংলাতে ঢুকছে কেন? কেন ঢুকছে? এই কারণে, কারণ এরা জানে যে পুলিশ আমাদের কেশাগ্র স্পর্শ করবে না।
কারণ আমরা মমতা ব্যানার্জির সলিড ভোট ব্যাংক। একদল বলছে যে একটা নাম বাদ গেলে ফল ভুগতে হবে, লণ্ডভণ্ড হয়ে যাবে। আরেক দল বলছে এসআইআর না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। কেউ বলছেন বেঁধে রাখবো, কেউ বলছেন আটকে রাখবো, কেউ বলছেন লণ্ডভণ্ড করে দেবো। কি হবে শেষ পর্যন্ত? কিষাণকে দিয়ে শুরু করি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এসআইআরের যতদূর আমি বুঝেছি যে তার একটা পূর্ব শর্ত আছে। সেই পূর্ব শর্ত হলো যে এসআইআরের আগে একটা সেন্সাস হয়। এই ক্ষেত্রে যখন সেন্সাস নেই, তারপর যদি কেন্দ্রের শাসক দল এবং কিভাবে তারা নির্বাচন কমিশন নিয়োগ করেছে সেটা সারা দেশ জানে, আমরা সকলেই জানি। তো তারপরে সেন্সাসবিহীন অবস্থায় যখন তাদের নেতারা বলে 2 কোটি মানুষকে বাদ দেব, 1.5 কোটি মানুষকে বাদ দেব, 1,20,00,000কে বাদ দেব, এবং তারা যে সে লোক নয়, দলের নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী, মোদির সাথে সকাল বিকেল তারা কথাবার্তা বলে, তো তখন মানুষের মনে একটা সন্দেহর দানা বাঁধে। এবং বলে রাখি, ভারতবর্ষের আরো হিংসা ছড়াবে না তো? মানে আমাদের রাজ্যে তো ভোটের দিনে হিংসা দেখেছি, এসআইআর এ হিংসা দেখব না তো? যে আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের আরো বাকি 28টা রাজ্যের মতো নয়। আমাদের একটা দেশভাগের একটা লেগাসি বা ব্ল্যাক লেগাসি আছে। সুতরাং এইখানে না, পাঞ্জাবে পপুলেশন এক্সচেঞ্জ হয়েছিল, আমাদের এখানে হয়নি। তো এবার আমরা চাই না যে কোনো বৈধ ভোটার, তার কারণ হচ্ছে পাশে বিহারে দেখছি এত চেঁচামেচি করে ফরেনার পাওয়া গেছে, কখনো কেউ বলছে 12, কেউ বলছে 40, ধরে নিলাম 40। তাহলে যদি এই 40 জনের জন্য একটা 8-10 কোটি মানুষকে এইভাবে মানে লাইনে দাঁড় করা হয়, যেভাবে আমরা নোটবন্দি দেখেছি বা বাকি জায়গায়, তখন মানুষ লাইনে দাঁড়ানো। আমি তুমি যেটা বললে যে জনশুনানি হয়নি বলে এসআইআর হবে না, সুপ্রিম কোর্টও এই কথা বলেনি। আমি বলছি সুপ্রিম কোর্টের ওপর আমি যদি জাস্ট গোয়িং বাই সুপ্রিম কোর্ট রুলস। হ্যাঁ সুমন দা, এই যে একটু আগে যে ডিজিটাল যোদ্ধার কথা বললে, এটা হচ্ছে ডিজিটাল যোদ্ধার লাইভ ডেমনস্ট্রেশন হয়ে গেল। এটাই হচ্ছে ডিজিটাল যোদ্ধা। না, কিন্তু তোমাদের দুটো দলের কাছেই রহস্য আমার প্রশ্ন থাকবে যে এই আমি পুরো কনসেপ্ট লাঠালাঠি রক্তারক্তি হয়, এসআইআর নিয়ে আবার একটা পর্ব শুরু হয়ে যাবে। আমি বলে দিচ্ছি তোমাকে পূর্ব শর্ত। কৃষ্ণদা বলেন পূর্ব শর্ত একটাই, 2002 সালের এসআইআর এর লিস্টে আপনার নাম আছে, উত্তর হ্যাঁ অথবা না। হ্যাঁ আছে, লেখা চুকে গেল, না নেই কারণ আপনার ওই সময় 18 বছর বয়স হয়নি, তাই জন্য নেই। আপনার বাবার নাম আছে, আপনার মায়ের নাম আছে, আপনার ঠাকুরদার নাম আছে, তাহলে পরে এত সহজ বিষয়টাতে এত ভয়, এত জটিলতা কেন? আমি আগের জবাবটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি যে মন্দিরের কথাটা হলো, আমাদের স্ট্যান্ড পয়েন্ট আজও একটাই আছে। ভারতবর্ষে 33,000 ধ্বংস হওয়া মন্দিরের মধ্যে মাত্র 3টি, অযোধ্যা, শ্রীকৃষ্ণ মথুরা এবং কাশী বিশ্বনাথ আমরা ফেরত চাইছি। এর বাইরে আমরা আর কিছু চাইনি, সেটা তখনও ছিল, এখনো আছে। আমি তো এটা প্রথম শুনলাম। তার থেকে আমার ভালো লাগতো এটা শুনলে যে ভারতবর্ষে যারা অভুক্ত অবস্থায় রাতে ঘুমোতে যায় প্রত্যেকের ভরপেট খাবার চাইছি, সোজা কথা। আমার কথা হচ্ছে যে এই যে এতগুলো এসআইআর নিয়ে বললো, এসআইআর এর প্রথম জিনিস হচ্ছে যে পাশের রাজ্যতে যে এসআইআর দেখছি, সেই এসআইআর এর পর ফরেনারের তথ্য দিলাম, এবং বর্তমান লিস্টে দেখা যাচ্ছে বিহারের এসআইআর হয়েছে সুপ্রিম কোর্টে সরাসরি নজরদারিতে। কিষাণু, আমি একদম সরাসরি আধার কার্ড মানে বৈধতা অবধি সুপ্রিম কোর্ট এনশিওর করেছে, তো তাতে আপত্তি কেন? না, প্রথম কথা হচ্ছে, আমি আবার বলছি, 2002 এর পর আমরা জানি ওপার বাংলাতে কতবার সেখানকার সংখ্যালঘুরা নিগৃহীত হয়েছে, এবং তারপরে 2004 সালে 2008 সালের ইতিহাস আমরা জানি। তো এইবার এগুলো কি আজকে মান, তাহলে সিএর বিরোধিতা করছে কেন? এগুলো যদি মানো তাহলে সিএর বিরোধিতা করছে কেন? তাহলে 1.5 কোটি অবৈধ ভোটার কার্ড কি ভাই, রেশন কার্ড বাদ গেল করে আধারের লিংকিং এর সঙ্গে? আরে কি বলছো কিষাণদা, ভেবে বলো, ভেবে নিয়ে বলো, সব এত কথা বলে লাভ নেই। ইগোটা বললি ভুদর করে চালিয়ে যাচ্ছে। শুনে না, কথা হলো সিএ এর বিরোধিতা আমরা তখনও করেছিলাম, আজকেও করছি। তার কারণ হচ্ছে সিএ তে যদি পূর্ব বাংলার নিপীড়িত মানুষ তার নিয়ম অনুসারে নাগরিকত্ব পেত, তাহলে বিজেপি পরিসংখ্যানটা দিক না যে এত ক্যাম্প তো করলো। 2024-এর আগে এত ক্যাম্প করেছে মতুয়া মানুষদের, আজকে ঠাকুরনগরে, আজকে কুচবিহারে এত ক্যাম্প করে কত মানুষকে ওরা সিএ তে নাগরিকত্ব দিয়েছে। এটা বিজেপির জমিদারদের নিয়ম। তাহলে সেই মানুষগুলো কোথায় গেল? তাহলে সেই মানুষগুলো কোথায় গেল? প্রশিক্ষণ
পর্যবেক্ষণ শেষ। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। আর মঙ্গলবারই এসআইআর এর প্রতিবাদে কলকাতায় মেগা মিছিল করছে তৃণমূল। যে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একই দিনে অর্থাৎ মঙ্গলবারই পানিহাটিতে মিছিল করবেন শুভেন্দু অধিকারী। এই পানিহাটিতে প্রদীপ কর নামে এক ব্যক্তি এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে, যেখানে গিয়ে জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই পানিহাটিতেই মিছিল শুরু করবেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ শহরের দুই প্রান্তে দুই মিছিলে সামিল দুপক্ষের মহারথীরা। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর 2টোয় রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হবে মিছিল, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এই উপলক্ষে সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে লাগানো হয়েছে বড় বড় হোর্ডিং। এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মিছিল, এবং এই মিছিল হবে মঙ্গলবার দিনকে, এবং মিছিল শুরু হবে আম্বেদকর মূর্তি থেকে, মিছিল শেষ হবে ঠিক জোড়াসাঁকো এসে। এবং যেটা দেখা যাচ্ছে যে সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে কিন্তু বড় বড় হোর্ডিং দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে যে বাংলার ভোটাধিকার রক্ষার্থে বাংলা বিরোধী বিজেপি অধীনস্থ কেন্দ্রীয় সরকারের এসআইআর এর চক্রান্তের প্রতিবাদে মিছিল। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখতে পাচ্ছি যে ছবি রয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি লেনে তৈরি করা হয়েছে বড় মঞ্চ। অন্যদিকে এই যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে গেট রয়েছে, সেই গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মঞ্চ তৈরি হচ্ছে, এবং বেশ বড় একটি মঞ্চ, পুরো একদিকে লেন জুড়ে মঞ্চ তৈরি হচ্ছে। এদিন থেকেই কিন্তু যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেন্ট্রাল অ্যাভিনিউ এর একদিকের লেন, সেখানে স্বাভাবিকভাবে এত বড় একটি যেহেতু মঞ্চ হচ্ছে, সেই কারণে এখানে ট্রাফিক রয়েছে, এবং ট্রাফিক এখানে যানবাহন নিয়ন্ত্রণ করছে। তার কারণ প্রায় একটা লেনের বেশিরভাগ অংশ জুড়েই এই মঞ্চ তৈরি হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে দুপুরবেলা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল, এবং আরো অনেক তৃণমূলের নেতানেত্রী যারা রয়েছেন তারা যোগ দেবেন। যেহেতু এসআইআর নিয়ে একটা আতঙ্কের পরিবেশ বিজেপি তৈরি করেছে, এবং তার ফলশ্রুতিতে একাধিক আত্মহত্যার চেষ্টা, একাধিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, এই ধরনের ঘটনা আসছে। এখন তাতে মানুষ ক্ষিপ্ত, মানুষ বিরক্ত বিজেপির উপর। এর থেকে নজর ঘোরাতে বিজেপি নেতাদের এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে। এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত পার্টির যারা নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী, সবচেয়ে বড় কথা যারা বাংলার মানুষ, যারা বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে এবং ন্যায্য ভোটারের অধিকার রাখার পক্ষে, তারা প্রত্যেকে মিছিলে থাকবেন। মুখ্যমন্ত্রী কালীঘাট থেকে নামতে পারেন, দীঘা থেকে নামতে পারেন, মঙ্গল গ্রহে মিছিল করতে পারেন, আন্টার্কটিকা থেকে করতে পারেন, বোম্বে জুহু বিচে গিয়ে করতে পারেন, যেখানে খুশি মিছিল করতে পারেন, কিন্তু এসআইআর হবেই। ওনার এই মিছিলের উদ্দেশ্য আসলে এসআইআর নয়। মিছিলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে সীমাহীন দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যে লুট, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া, সংখ্যালঘুদের জীবন্ত বকটুইয়ে পুড়িয়ে মারা, এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই পদযাত্রা। এসআইআর আবহে তৃণমূলের পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপিও। মঙ্গলবার একদিকে যখন কলকাতায় মেগা মিছিল করবে তৃণমূল, তখন ওই দিনই পানিহাটিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই এসআইআর ইস্যুতেই মিছিল করবে বিজেপি। আবার বুধবার থেকে এসআইআর এর বিরোধিতায় অনশনে বসছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। সেদিন বর্ধমানে কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। আমারও মিছিল আছে, আজকে হাইকোর্ট অনুমতি দিয়েছে। আমিও যেখান থেকে নাটক, ড্রামা, মিথ্যাচার শুরু করেছে, ওই পানিহাটিতে আমিও হাঁটব। মহামান্য হাইকোর্ট বিজেপির দুটো প্রোগ্রামে অনুমোদন দিয়েছে। যদিও মঙ্গলবার পানিহাটি এবং বুধবার বর্ধমান দুই কর্মসূচির জন্যই কলকাতা হাইকোর্টে যেতে হয়েছিল শুভেন্দু অধিকারীকে, কারণ প্রশাসন অনুমতি দেয়নি। কিন্তু প্রশাসনের আপত্তি খারিজ করে মঙ্গলবার সোদপুর থেকে আগরপাড়ার তেঁতুলতলা বাসস্টপ পর্যন্ত বিজেপির মিছিলে অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। সেই সঙ্গে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ, মঙ্গলবার বিকেল 3টে থেকে সন্ধে 5টা পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন শুভেন্দু অধিকারী। সর্বোচ্চ 1000 লোক নিয়ে মিছিল করা যাবে। আয়োজকদের নিশ্চিত করতে হবে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়। সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট অনুমতি দিয়েছে, আমিও যেখান থেকে নাটক, ড্রামা, মিথ্যাচার শুরু করেছে ওই পানিহাটিতে আমিও হাঁটবো। মহামান্য হাইকোর্ট বিজেপির 2টো প্রোগ্রামে অনুমোদন দিয়েছে। এসআইআর নিয়ে একটা আতঙ্কের পরিবেশ বিজেপি তৈরি করেছে এবং তার ফলশ্রুতিতে একাধিক আত্মহত্যার চেষ্টা, একাধিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, এই ধরনের ঘটনা আসছে। এখন তাতে মানুষ ক্ষিপ্ত, মানুষ বিরক্ত বিজেপির উপর। এর থেকে নজর ঘোরাতে বিজেপি নেতাদের এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে। গত মঙ্গলবারই ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় উত্তর 24 পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ করের দেহ। অভিযোগ, এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি। বৃহস্পতিবার তাঁর বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা মঙ্গলবার পানিহাটির পার্শ্ববর্তী আগরপাড়ায় মিছিলের ডাক দেয় বিজেপি, কিন্তু সেই মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। এ নিয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলাতেই এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার পূর্ব বর্ধমানেও বিজেপির মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। আদালতের নির্দেশ অনুযায়ী 5ই নভেম্বর দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত করা যাবে মিছিল। বড় নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত দেওয়া হয়েছে মিছিলের অনুমতি। সর্বোচ্চ 8000 লোক নিয়ে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। এসআইআর নিয়ে রাজপথে সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। এরই মধ্যে রাজ্যের নানা প্রান্ত থেকে এসআইআর এনআরসি আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে। এসআইআর এনআরসি আতঙ্কে পানিহাটি, ইলামবাজার, টিটাগড়, জামালপুরে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে আগেই। এবার হুগলির ডানকুনিতে এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠল। আদতে ডানকুনি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও বর্তমানে 20 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বছর 60-এর হাসিনা বেগম। স্থানীয়দের দাবি, 3 দিন আগে এলাকায় এসআইআর নিয়ে মিটিং হয়, তারপর থেকেই চিন্তায় ছিলেন তিনি। রবিবার সন্ধে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মানে উনি আজকে 3-4 দিন আগে থেকে আমাদের এখানে ক্লাবে মিটিং ডাকা হয়েছিল। ডাকলে ওনাকে 2 সালে 2 ভোটের তালিকা নেয়। ওইটাই উনি টেনশন করতে, আমার যখন 2 সালে 2 ভোটের তালিকা নেই, যখন তাহলে আমি 2টো বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব, কি করব। সোমবার সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল পরিচালিত ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম। তার দাবি, এসআইআর নিয়ে আতঙ্কের কারণেই মৃত্যু হয়েছে হাসিনা বেগমের। তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছে। মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর এর জন্য আরো কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে এবং যার জন্যই এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে। সুস্থ মানুষ ছিলেন তিনি, কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন যে আমার কি হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, এই যে তার জন্য যে হার্ট অ্যাটাক, এই আস্তে আস্তে বেড়েই চলেছে। তৃণমূলের দাবি নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। শুরু হয়েছে চাপানুতর। এখন যদি ডেঙ্গুতেও মরে, সার্টিফিকেটে লিখবে হচ্ছে এসআইআর এ মারা গেছে। এসআইআর কোনো ইস্যুই নয়। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি। 5 দিন 6 দিন হয়নি, ইতিমধ্যেই 6টার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে। কিন্তু যেভাবে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলি। মৃত্যু ঘিরে রাজনীতি নিয়ে তৃণমূল বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে কংগ্রেস। এটাকে কেউ সুসাইড কথা বলছেন, যে এনআরসির জন্য, আতঙ্কের জন্য সুসাইড নোট লিখে দিয়ে গেছেন। এই যে একের পর এক ঘটনা, এর জন্য তো নির্বাচন কমিশনকে অগ্রণী ভূমিকা নেওয়ার দরকার ছিল। তারা তো তা নিলেন না, কারণ এসআইআর ডিক্লেয়ার পরেই তো এটা ঘটেছে, তার আগে তো ঘটেনি। তার আগে যদি ঘটতো তাহলে নির্বাচন কমিশনের কোনো দায়ভার নেই। আমরা তো প্রথম থেকে বলছি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বাইনারি পলিটিক্সের খেলায় সাধারণ যারা জেনুইন নাগরিক তারা আজকে আতঙ্কে আছেন। এসআইআর ইস্যুতে এখন উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবারই মেগা কর্মসূচি রয়েছে তৃণমূলের। পথে নামছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন নির্বাচন কমিশনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানিয়ে এলো বিজেপি। পানিহাটিতে এনআরসির ভয়ে প্রদীপ করের আত্মহত্যার অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি।
গত সপ্তাহে পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারির সুর শোনা যায় তার গলায়। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন। বেঁধে রাখবেন গাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন সরাসরি দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। ভাইপোর যে স্টেটমেন্ট যে গাছে বেঁধে রাখবে ইলেকশন কমিশনকে, ওদের মেয়রের যে স্টেটমেন্ট, সেগুলো আমরা অবগত করিয়েছি। আমরা আশা করি ইলেকশন কমিশন তার মধ্যে স্ট্রিক্ট অ্যাকশন নেবে। ইলেকশন কমিশনকে গিয়ে বিজেপির নেতারা যা ইচ্ছে বলতে পারে, বরং আমরা যে কমপ্লেন করেছি ইলেকশন কমিশনের কাছে শুভেন্দু অধিকারীর ভিডিও দেখিয়ে, তার উপরে যেন ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়। শুভেন্দু অধিকারী এই কথার জন্য তার বিরুদ্ধে এফআইআর করে গ্রেপ্তার করার মতন অবস্থা হয়েছে। এবার ইলেকশন কমিশন কি করবে আমরা জানি, বিজেপির সঙ্গে তাদের বিশেষ সখ্যতা আছে। জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের বিরুদ্ধে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগও করে বিজেপি। আমাদের মূল বিষয় এটাই যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে বিএলওরা সিআইএসএফ এর প্রোটেকশন দাবি করছেন। এই যে ভয় এবং আতঙ্কের আবহ তৈরি করে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবার চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারির উপস্থিতিতে সরাসরি সিও সম্পর্কে যে মন্তব্য করেছেন, তাতে কার্যত তো তারা এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে ইলেকশন কমিশনের অথরিটিকে চ্যালেঞ্জ করছেন, একটা কনস্টিটিউশনাল বডিকে চ্যালেঞ্জ করছেন। এই বিষয়গুলোই আমরা মূলত জানিয়ে এসেছি। তো বিএলওদের নিরাপত্তা তো জাতীয় নির্বাচন কমিশনকে তো ভাবতেই হবে। তো নির্বাচন কমিশনের দায়িত্ব এটা। আমাদের এখানে শান্তিপূর্ণ পরিবেশ, সুন্দর পরিবেশ, কিন্তু কিছু জায়গায় তো পুরোটাই নির্বাচন কমিশনের দায়িত্ব। তারা তড়িঘড়ি করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে একটা প্রক্রিয়া, সেখানে বিজেপি প্যানিক ছড়িয়েছে, সেখানে বিজেপি আতঙ্ক ছড়িয়েছে, মানুষের শিকড় নিয়ে টান দিচ্ছে। এই পরিস্থিতিতে অপরিকল্পিতভাবে হঠকারী সিদ্ধান্ত নিয়ে তড়িঘড়ি বিএলওদের নামালে তার দায়িত্ব তো নিশ্চয়ই নির্বাচন কমিশনকেই নিতে হবে। রাজ্য সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে এবং করবে, তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব পালন করবে, কিন্তু মূল দায়িত্বটা তো জাতীয় নির্বাচন কমিশনের। তারা যদি বিজেপির কথা শুনে বিজেপির এজেন্ডা নিয়ে চলতে গিয়ে একটা তালগোল পাকানো পরিস্থিতি তৈরি করেন, তো তার ঠেলা তো তাদেরই সামলাতে হবে। এসআইআর শুরু হতেই উঠে আসছে বাংলাদেশ থেকে আগতদের প্রসঙ্গ। কে শরণার্থী আর কে অনুপ্রবেশকারী তার সংজ্ঞা নিয়েও চলছে রাজনৈতিক বিতর্ক। মতুয়াদের একাংশ বাংলাদেশ থেকে আগত। এসআইআর শুরু হওয়ায় তাদের কারোর মধ্যেও কিছুটা হলেও উদ্বেগ তৈরি হয়েছে। আবার মতুয়াদের একটা বড় অংশই বিজেপিকে ভোট দেয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকেই রাজ্য জুড়ে পার্টি অফিসে সিএ সহায়তা কেন্দ্র খুলতে চলেছে বিজেপি। সোমবার তারই আনুষ্ঠানিক সূচনা হলো বিজেপির দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা কার্যালয়। বিজেপি সূত্রে খবর, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে সিএ সহায়তা কেন্দ্র। সহায়তা কেন্দ্রগুলি খোলা হবে বিজেপির জেলা ও মণ্ডল কার্যালয়। নাগরিকত্বের জন্য আবেদন করতে সাহায্য করা হবে এই সহায়তা কেন্দ্রগুলি থেকে। প্রথম অ্যাপ্লিকেশনটা যখন করা হবে অনলাইন প্রসেসে, তারপরে তার কাছে একটা এমএচএ নাম্বার আসবে। এটা সাবমিট হয়ে যাওয়ার সাথে সাথেই চলে আসে। আমি ওখান থেকে যখন এসেছি, তাহলে আমার এখানে একটা এফিডেভিট করে আমাকে একটা ডিক্লারেশন দিতে হবে 10 টাকা স্ট্যাম্প পেপারে, যে আমি এই দেশে অমুক সালে অমুক সময় এসেছি, তখন আমার বয়স এই ছিল। এখানকার আমাদের এখানে কোনো একটা হিন্দু সংগঠন থেকে, কোনো মন্দির বা যে কোনো একটা ট্রাস্ট, হিন্দু ট্রাস্ট থেকে তাকে একটা সার্টিফিকেট জোগাড় করতে হবে যে আমি হিন্দু, এখানকার জন্ম, এখানেই ছিলেন, তাদের পূর্বপুরুষরাও এখানকার, এরকম একজন ব্যক্তি তাকে যদি সার্টিফাইড করেন, তাহলেই তিনি এই 3টে পেপার নিয়ে সিএতে অ্যাপ্লাই করতে পারবেন। এটাকে আপলোড করতে হবে একটা ছবি দিয়ে, ঠিক ম্যাজিস্ট্রেটের কাছে যে ডাকা হবে, ঠিক আছে, সরকারি অফিসে যেখানে যাওয়া হয়, সেখানে গিয়ে যখন তাদেরকে ক্রস চেক করা হবে যে আপনারা কখন, মানে যে পেপারসগুলো দিয়েছে তার উপর ভিত্তি করে সেটা চেক করা হবে। তারা যখন তাকে প্রশ্ন করবে আপনার এই পেপারসগুলো কোথা থেকে এসে, আপনি কেন ওই সময় এসেছেন বা ওই সময় আসেননি, এই যে ফরম্যাট, এটা একটা ইন্টারভিউ প্রসেসের মতো। তখন তারপরে তারা প্রসেস করবেন সার্টিফিকেটটা পাওয়ার জন্য।
আমরা যা দেখেছি, যা ট্রেন্ড আছে তাতে আমরা দেখেছি 1 মাসের মধ্যে অনেকে সার্টিফিকেট পেয়ে গেছে, আবার অনেকের সেটা 3 মাসও হয়ে গেছে। প্রথমে বিজেপির শাখা সংগঠনের মাধ্যমে এই সহায়তা কেন্দ্র খোলার পরিকল্পনা হয়, কিন্তু সূত্রের খবর পরে সেই পরিকল্পনা বদলায়। গত সপ্তাহে পশ্চিমবঙ্গে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব দলকে সরাসরি এই প্রক্রিয়ায় অংশ নেবার নির্দেশ দেন। যাদের নাগরিকত্ব প্রয়োজন তাদের পাশে বিজেপি যে আছে সেই বার্তা দিতেই এই পরিকল্পনা বলে বিজেপি সূত্রে খবর। যারা সিএর ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, একটা এমএচএ নাম্বার আসবে, সেই এমএচএ নাম্বারটা পেলেই আপনি খসড়া ভোটার তালিকায় তার নামটা থাকবে, সে ভোটাধিকার পাবে। আর আমরা সেই জন্য যারা আছে তাদেরকে সহায়তা করার জন্যই আমরা এখানে সিএ সহায়তা ক্যাম্পটা করেছি। কেন্দ্রীয় সরকার যে সুবিধা দিয়েছে, উদ্বাস্তু মানে বাংলাদেশ বা পাকিস্তান যারা উদ্বাস্তু আছে তাদের নাগরিকত্ব যাতে পেতে পারে 2024 সালের 31শে ডিসেম্বরের আগে যারা এসছে তাদের সহযোগিতা করার জন্য আমরা এই কাজটি করছি। সিএ ক্যাম্পে আপনি যখনই যাচ্ছেন তখনই আপনি স্বীকার করে নিচ্ছেন আপনি ভারতবর্ষের নাগরিক নন, সেই কারণে আপনি নাগরিকত্ব নিতে যাচ্ছেন। অর্থাৎ বিজেপির এই সিএ ক্যাম্পে যাওয়া মানে আপনার নিজের পায়ে নিজে কুড়ুল মারা। 2002 সালে এ রাজ্যের শেষ এসআইআর 2 বছর ধরে চলেনি। আমি দেখছিলাম অন ক্যামেরা সাংবাদিক সম্মেলনে লোকে এই ভুল তথ্য দিয়ে চলেছেন। আমি আগেও বলেছি যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল 4 ফেব্রুয়ারি, আই রিপিট 2002 সালের 4 ফেব্রুয়ারি। তারপর 2 দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় 2002 সালেরই 26শে মার্চ এবং 12ই এপ্রিল। 2003 বা 2004 সালে নয়, 2 বছর 3 বছর 5 বছর ধরে চলেনি এসআইআর। বিপুল সংখ্যক মানুষের নাম বাদ গেছিল। খসড়া তালিকায় আগের দিনই দেখিয়েছিলাম 69 লক্ষ এবং চূড়ান্ত তালিকা থেকে 28 লক্ষ নাম বাদ গেছিল। আবার বলছি 28 লক্ষ। অথচ সমস্ত রাজনৈতিক দল, শাসক বিরোধী সবাই সেই সমীক্ষা এবং এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার এই যে বিপুল সংখ্যা 28 লক্ষ তাকে সমর্থন করেছিল। আগের দিনই দেখিয়েছিলাম অনিল বিশ্বাস এ নিয়ে বারবার বলেছিলেন এটা অস্বাভাবিক কিছু নয়। আজ আমার পরের বক্তা শতরূপ ঘোষ 2025-এ এসে নির্বাচন কমিশনকে, তাদের তথ্যকে, তাদের সমীক্ষাকে বিরোধীরা এত অবিশ্বাস কেন করছে? আমি বলছি তফাৎটা কোথায় হয়েছে? 2002-এর যে রিভিশন হয়েছিল তার সঙ্গে আজকের রিভিশনে ইলেকশন কমিশনের অ্যাপ্রোচেরও তো তফাৎ হচ্ছে। বিহারে যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা তো এর আগে হয়নি, যে কত ক্ষেত মজুরের নাম বাদ চলে গেল, দলিত আদিবাসী মহিলা তাদের নাম বাদ চলে গেল, সংখ্যালঘু মানুষের নাম বাদ চলে গেল, আর রাজার জামাই প্রশান্ত কিশোর তার নামটা এত এসআইআর ঠেলে রয়ে গেল, বিহারেও রয়ে গেল, বাংলাতেও রয়ে গেল। এগুলো তো 2002-তে হয়নি। এবং যারা বাদ গেল তাদের আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি না যে কেন তোমার নামটা বাদ গেল। সুতরাং আজকে প্রশ্নগুলো আসবে। আমি কতগুলো কথা এখানে সুমন্দা, আমরা অভিষেক ব্যানার্জির মতো এই শকুনের রাজনীতি করবো না যে কোথাও কেউ একজন মারা গেলেন, কিছু জানার আগে আমি চলে গেলাম সেই মৃত্যুর নানা রকম সেটাকে রাজনৈতিকভাবে আমার বক্তব্য পেশ করতে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট এইটাও বলবো যে কটা ঘটনা সামনে আসছে তার মধ্যে একজন মানুষেরও মৃত্যু সত্যি সত্যি এসআইআর এর আতঙ্কে হয়েছে কিনা, এবং যদি হয়ে থাকে তাহলে এসআইআর এর আতঙ্ককে আমি নিজের দলকে ধরেও বলছি সমস্ত রাজনৈতিক দল তারা কি আতঙ্কটাকে বাড়াচ্ছে নাকি এর কোনো সমাধান চাইছে আন্তরিকভাবে, এই প্রশ্ন কিন্তু আয়নার সামনে দাঁড়িয়েও আমাদেরকে করতে হবে এবং একে অপরকেও করতে হবে। টিটাগড়ের আজকে যার ঘটনাটা শুনলাম আমি সত্যি জানি না, আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ওরকম তীব্র নাক নয় যে আমি এখান থেকে বসে গন্ধ পেয়ে যাবো টিটাগড়ে কি হয়েছে, কিন্তু এইটুকু তার পরিবারের কথা শুনেই বোঝা গেল যে সেই ভদ্র মহিলা, হিন্দু একজন মহিলা, তার বাবা মা থাকেন বাংলাদেশে, অর্থাৎ বোঝা গেল তার অরিজিনটা বাংলাদেশের। অর্থাৎ বাংলাদেশের অরিজিন একজন মানুষ যিনি হয়তো গত কয়েক বছরের মধ্যে ভারতে এসেছেন, একজন হিন্দু মানুষ, তিনি সত্যি সত্যি আজকে এসআইআর এর আতঙ্কে আতঙ্কিত কিনা সেই প্রশ্ন কিন্তু আমাদের সামনে চলে আসছে। এবার আমি তোমায় বলছি তুমি 2002 এর কথা বললে, এটা বলো মেয়ে, তারই মেয়ে, সম্পূর্ণ অন্য কথা বলছে। সুতরাং সে তো এর গতকাল প্রদীপবাবুর ঘটনা তো দেখা গেছে, সুতরাং আমরা তো সেখানেই এই কথা ওই কথার বদলে আমরা সত্যি কথাটা জানতে চাই। এবার আমি কথাটা এখানে বলছি, ধরো 2002 সালে মমতা বলেছিলেন হ্যাঁ এসআইআর করো, সবার নাম বাদ দিয়ে যাও। সিপিআইএম বলেছিল যে একটা ন্যায্য নাম যেন বাদ না পড়ে। আজকে 2025 এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর, আমি বেঁচে থাকতে এসআইআর হবে না, যদিও এসআইআর শুরু হয়ে গেছে, আমি তো খবর পাইনি উনি মারা গেছেন বলে, বেঁচেই আছেন নিশ্চয়ই, কিন্তু তবু এসআইআর শুরু হয়ে গেল কি করে বুঝতে পারছি না। যাকে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না, ঘেরাও কর দোগা। কিন্তু তারপরে বাংলা এসআইআর হচ্ছে। সিপিআইএম কিন্তু 2002-তেও যা বলেছিল 2025-এও তাই বলছি, একটা ন্যায্য নাম বাদ যেন না যায়। এবার এখানে আমাদের কথা সুমনদা, দেখো আমরাও তো রাজনীতি করি, ভোটে লড়তে হয়েছে, ভোট করতে হয়েছে, বান্ডিল বান্ডিল নাম 3-4 মাস অন্তর অন্তর না বান্ডিল বান্ডিল মৃত মানুষের নাম আমরা বুথে বুথে স্ক্রুটিনি করে হচ্ছে জমা দিয়ে আসি। মানে 10টা নাম জমা দিলে একটা নাম ডিলিট হয় কি হয় না। আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, এর আগে অনেকবার এই কথাটা তোমায় বলেছি, আমি তার পুনরাবৃত্তি করছি না যে কেউ মারা গেলে কেন তার নাম অটো ডিলিটেড হবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, গত বছর আরজি করে যে তরুণীর যে ডাক্তার
তিনি খুন হলেন, তার মৃত্যু নিয়ে গোটা পৃথিবী জানে এরকম আন্দোলন, তার নামটাও এখনো পর্যন্ত ভোটার লিস্টে রয়েছে। তারপরে ভোটার লিস্ট দুবার নতুন লিস্ট বেরিয়েছে, তার নামটা এখনো অব্দি রয়েছে, কেউ জানে না তিনি মারা গেছেন। 2002 সালে প্রথম মানে শেষ SIR এর পরে 2004-এর লোকসভা নির্বাচনের পর 2005-এ প্রথমে পার্লামেন্টে ডিসকাশন, যেটা সোমনাথ চট্টোপাধ্যায় অ্যালাউ করলেন না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা অ্যাডজর্নমেন্ট মোশন অ্যালাউ করলেন না। আবার আরেকবার ডিসকাশন, এরকম বেশ কয়েকবার পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা মুলতুবি প্রস্তাব ইত্যাদি অগ্রাহ্য হওয়ার পরে একদিন লাঞ্চ টাইমের পরে ফ্রাস্ট্রেটেড হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একরাশ কাগজ নিয়ে, এটা দেখলেনও না যে ওখানে সোমনাথ চট্টোপাধ্যায় নয় চিরঞ্জিত আটওয়াল বসে আছেন, ছুঁড়ে দিলেন এবং বাইরে বেরিয়ে এসে বললেন পশ্চিমবঙ্গে 1.5 কোটি অবৈধ অনুপ্রবেশকারী আছে। তারপরে কোন সরকার এরকম কথা এখনো অবধি দাবি রাখতে পারেনি, কি ইউপিএ কি এনডিএ, যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় 2005-এর কথা শুনে বলছেন না 1 কোটি, শান্তনু ঠাকুর তো 1 কোটি 20 লক্ষটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রবৃদ্ধি হারে বাড়লে এখন আরো বাড়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যে 1.5 কোটির কথা বলেছিলেন, শুভেন্দু অধিকারী এবং শান্তনু ঠাকুর তো সেই সংখ্যাটাই বলছেন। বেড়েছে কত আমরা তো ভগবান বলেছি। আমি রাজস্বী দাসের সাথে এখানে একদম একমত। এইটাই আমরা বারবার করে বলার চেষ্টা করি যে শুভেন্দু অধিকারী যেগুলো বলেন সেগুলো বেসিক্যালি মমতা ব্যানার্জির কাছ থেকেই শিখে আসা কথা। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে সিলেক্টিভ অ্যামনেশিয়া হলে প্রবলেম আছে। নেত্রীর প্রতিবাদের পর 2005 থেকে 2013 ভারত সরকারের ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর পরিসংখ্যান বলছে 88,000 প্লাস বাংলাদেশিকে চিহ্নিত করে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে। এটা প্রত্যেক বছরের পরিসংখ্যান আছে। যেই পরিসংখ্যানটা বর্তমান আরে যেটা থাকবে সেটাই তো হবে, যেটা পাওয়া যাবে সেটাই হবে। তাহলে আমি ধরে নিলাম আরো 3 কোটি বলেছেন, এই পরিসংখ্যান হচ্ছে সরকারের 11 বছরে, কিন্তু আমি বলছি তা সত্ত্বেও তোমার পরিসংখ্যান অনুযায়ী প্রচুর বাংলাদেশি এখনো রয়েছেন বেরিয়ে যাওয়ার পরও। আমার পরিসংখ্যান নয়, তোমার এই মাত্র যেটা বললে তুমি দিদিকে দেখে নিও। আচ্ছা এক সেকেন্ড, তুমি আমি রাজশ্রী শতরূপ সবাই তো চাইবো যে ভোটের আগে ভোটার তালিকা সংশোধন, এটা খুব স্বাভাবিক ব্যাপার, তো তাতে আপত্তি কেন? আপত্তি করে দিত যে শতরূপ বলল 2002 এর SIR এর ভিত্তি কি ছিল? 2001 এর ভোটার তালিকা। আজকে 2025-এ করছে 2002। একদম আগের ভোটার তালিকাটা SIR যেই বছর হবে তার লেটেস্ট ভোটার তালিকাটা গ্রাহ্য হবে। একদম 2002 এর SIR-ও তাই হয়েছে যে 2001-এর এটাকে কনসিডার করা। আমি শুধু তোমায় মনে করিয়ে দিই, এই তোমার এই আর্গুমেন্ট হুবহু সুপ্রিম কোর্টে করা হয়েছিল। মাননীয় বিচারপতিরা শটান খারিজ করে দিয়েছেন যে একেবারে এই যুক্তি ধোপে টাকেনি যে 2002-এ যে বেস ইয়ার করবে, এটা সুপ্রিম কোর্টের অনুমোদন এসছে। পরের পর সেন্সাসে বলছে, ভারতবর্ষে সেন্সাস রিপোর্ট বলছে সেই 71 থেকে যে বাংলা ভাষী সংখ্যা সেন্সাসে কমেছে, প্রত্যেক বছর পার্সেন্টেজ ওয়াইজ কমেছে। তাহলে যে এত যে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে, তারা বাংলা বলতে বলতে কি ভারতে ঢুকে হিন্দি বলতে না উর্দু বলতে শুরু করলো? তাহলে আমায় উল্টো তথ্যটাও দিতে হবে যে বাংলাদেশে গত 30 বছরে যে হিন্দু সংখ্যাটা কমে গেল সেটা কি হলো? আমি বলছি আমরা কেন এই খুচরো তথ্য পরিসংখ্যানটা দেখব নাকি নিজেদের ভোটার তালিকা নিজেরা সংশোধন করব? রাজ্যে SIR আবহে যখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ বারবার উঠে আসছে, তখন জাল পাসপোর্ট কাণ্ডেও উঠে আসছে বাংলাদেশি যোগের প্রসঙ্গ। জাল ভারতীয় পাসপোর্ট তৈরির এজেন্ট কি নিজেই বাংলাদেশি? বাংলাদেশের হাত ধরে কি হাতে হাতে পৌঁছে গেছে ভারতের জাল পাসপোর্ট? জাল পাসপোর্ট কাণ্ডে নদিয়া থেকে একজনকে আটক করার পর এই প্রশ্নেরই উত্তর খুঁজছে ইডি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সোমবার নদিয়ায় ফের তল্লাশি অভিযান চালায় ইডি। চাকদায় কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের বাড়িতে হানা দেয় তারা। সোমবার সকাল 6:20 নাগাদ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বিপ্লব সরকারের বাড়ি। এরপর প্রায় 3 ঘন্টা ধরে চালানো হয় তল্লাশি। খতিয়ে দেখা হয় তাদের পাসপোর্ট সহ বিভিন্ন নথি। আটক করা হয় কাঠমিস্ত্রি বিপ্লব সরকারকে, আটক করা হয় তার ভাই ও বাবাকেও। তাদেরকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন ইডির অফিসাররা।
পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার চাকদা থেকে আরও 3 জনকে আটক করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এর আগে 13ই অক্টোবর ইন্দুভূষণ হালদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জানা গিয়েছিল সেই ইন্দুভূষণই হচ্ছে এই পাসপোর্ট জালিয়াতি চক্রের মাস্টার মাইন্ড। এবার আজকে সকালে অর্থাৎ সোমবার সকালেই চাকদায় হানা দিয়ে বিপ্লব সরকার নামে পেশায় এক কাঠমিস্ত্রি, তার বাবা ও ভাইকে, এই 3 জনকে ইডি আধিকারিকরা আটক করেন। ওনারা পাসপোর্ট করছে এই জন্য। কি জানেন? জাল পাসপোর্ট? জাল পাসপোর্ট না, ওগুলো তো অরিজিনাল পাসপোর্ট। কার কার পাসপোর্ট? ওদের সবার। ওদের বলতে কাদের? আমার যা ভাসে, ছেলে মেয়ে, ওদের সবার। আপনার স্বামীরও? না, আমার স্বামী নেই। যে 3 জনকে নিয়ে গেল এটা কারা? এই যে 3 জন নিয়ে গেল, গভর্নমেন্ট অফিসার। 3 জনকে তো নিয়ে গেল, এটা কারা? আমার শ্বশুর, আমার ভাসুর, আমার ভাই। ইডি সূত্রে অনুমান, নদিয়া থেকে আটক 3 জনই বাংলাদেশি। বাংলাদেশ থেকে এসে ভুয়ো নথি তৈরি করে ভারতে থাকছিলেন তারা। এর আগে জাল নথির তদন্তে নেবে 13ই অক্টোবর গ্রেপ্তার করা হয় চাকদার বাসিন্দা ইন্দুভূষণ হালদারকে। পাসপোর্ট কাণ্ডে আগে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিককে জেরা করে ইন্দুভূষণের খোঁজ পায় কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে খবর, এই ইন্দুভূষণের মাধ্যমেই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জাল পাসপোর্ট বানিয়ে দিত আজাদ মল্লিক। প্রতিটা পাসপোর্ট তৈরির জন্য 50,000 টাকা করে নিতেন ইন্দুভূষণ হালদার। পাক নাগরিক আজাদ মল্লিকের সঙ্গে ইন্দুভূষণ হালদারের যোগ রয়েছে বলে আগেই দাবি করা হয়েছে ইডি সূত্রে। সেই ঘটনারই তদন্তে নেমে চাকদার কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের হদিশ পায় কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে খবর, আটক বিপ্লব সরকার আর তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধেও ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ রয়েছে। এই চক্রে কি আরো কেউ জড়িত? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে কেন্দ্রীয় এজেন্সি। এদিনই রুবিতে পাসপোর্ট অফিসের সামনেও যান ইডি আধিকারিকরা। পাসপোর্ট সেবা কেন্দ্রের সামনে একটি অনলাইন আবেদন কেন্দ্রেও তল্লাশি চালান তারা। আনন্দপুরে যে পাসপোর্ট অফিস রয়েছে তার মধ্যে ইডির একটা টিম তারা কিন্তু ভিতরে গিয়েছেন। আর উল্টো দিকে তুমি দেখতে পাবে যে একটি দোকান রয়েছে, এখানে এই ধরনের অনেকগুলোই দোকান রয়েছে, তার মধ্যে এটাও একটি দোকান। এবং সেখানেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীও কিন্তু এখানে রয়েছে। এই দোকান থেকে হার্ড ডিস্কে ডিজিটাল তথ্য সংগ্রহ করেন ইডির অফিসাররা। জানতেই পারে, ইনফরমেশন জানতেই পারে, জানতে চেয়েছিল যে আমরা কিভাবে কাজ করি না করি, জানতে চেয়েছিল। কিছু নেয়নি, আমার ফোন চেক করছিল, চেক করে ওনার কনফার্মেশন আছে, চেক করা। আর ডিস্ক নিয়ে গেছে না? না, কোনো ডিস্ক নেই, আমার ল্যাপটপ সব এখানে আছে। তাহলে কি জরাজীর্ণ এই বাড়িতে কাছের কাজের আড়ালে চলতো জাল পাসপোর্ট তৈরির চক্র? খাস পাসপোর্ট তৈরির অফিসের সামনে কি এই চক্রের কোনো জাল ছড়িয়েছিল? সারা ভারতবর্ষে যত জাল নোট আছে তার 72% আসছে পশ্চিমবঙ্গ থেকে, এটা রিজার্ভ ব্যাংকের রিপোর্ট। তাও আবার মালদার কালিয়াচক থেকে, যেখানে যত আধার কার্ড নিয়ে বাংলাদেশিরা ধরা পড়ছে তারা কোথা থেকে পেয়েছে, কেউ বলছে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি, সোনারপুর। এগুলো হচ্ছে এসব তৈরি করার এপিক সেন্টার এখন পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবেই এটাই এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। পাসপোর্ট অফিস কারা কন্ট্রোল করে? রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার? বিজেপি যা ইচ্ছে তাই বলে, আর অবাস্তব কথা, সব থেকে বড় কথা, যার কোনো বাস্তবিকতা নেই। যারা ছাপ মেরে পাসপোর্ট দেন তারা কেন্দ্রীয় সরকারের, এবং কেন্দ্রীয় সরকারের এই কর্মীরা যদি সহযোগিতা না করেন তাহলে পাসপোর্ট জালিয়াতি হয় না। একদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল নথি দেখিয়ে পাসপোর্ট তৈরি করে দেওয়ার অভিযোগ, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইডির অভিযান, আর এরই মধ্যে রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা। তার আগে সোমবার একাধিক কেন্দ্র থেকে কিটস ও এনুমারেশন ফর্ম সংগ্রহ করলেন বিএলওরা। এদিন আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে ফর্ম ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন দক্ষিণ কলকাতার 6টি বিধানসভা কেন্দ্রের 1800 জন বুথ লেভেল অফিসার। এইরকম একটা আইডি কার্ড ওনাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়েছে এবং এই আইডি কার্ডে লেখা হয়েছে বুথ লেভেল অফিসার, ওনার নাম থাকছে এবং যে বিধানসভা কেন্দ্রের উনি বিএলও, অর্থাৎ যাদবপুর লেখা রয়েছে, সেই যাদবপুর বিধানসভা কেন্দ্রের যে উনি বিএলও, এইরকম কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা এইরকম সমস্ত লোগো দেওয়া এরকম একটা আইডি কার্ড প্রোভাইড করা হয়েছে। এইটা হচ্ছে সেই এনুমারেশন ফর্ম, যে ফর্মে একেবারে বাড়ি বাড়ি যাবেন ওনারা। যেমন সেই ফর্মে যার তার ওনার জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, পিতা বা অভিভাবকের নাম, মায়ের নাম, এপিক নম্বর, এই সমস্ত বিষয়টাই থাকছে এই রকম কিন্তু যে এনুমারেশন ফর্ম সেই ফর্মগুলিতে। এবং যে ফর্ম একেবারে ফিল আপ করা হবে এবং প্রত্যেককেই বলা হয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে কবে আপনারা ফর্ম জমা দিচ্ছেন এবং সেই ফর্ম কবে তুলবেন সেটাও ভোটারদেরকে জানানোর জন্য বলা হয়েছে।
হ্যাঁ একদম তাই, মানে আমাদের ফর্ম জমা দেওয়া এবং মানে ভোটারদের কাছে দেওয়া এবং সেটা তোলার ব্যাপারে নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। 11ই নভেম্বর অবধি আমরা ফর্মটা দেবো ভোটারদের, তারপর আমরা সেটাকে রিসিভ করব। যে বাড়িতে কেউ থাকবে না, ধরুন সেই বাড়িতে আপনারা 3 বার যাবেন। হ্যাঁ 3 বার যেতে বলা হয়েছে এবং তারপরেও যদি না পাওয়া যায় তখন আমাদেরকে ওখানে লিখে রেখে আসতে হবে একেবারে যে পাওয়া যায়নি। যাদবপুর, কসবা, টালিগঞ্জ, মেটিয়াবুরুজ, বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম। এদিন আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে এই 6টি বিধানসভা কেন্দ্রের বিএলও কিটস ও এনুমারেশন ফর্ম বিলি করা হয়। এই রেজিস্টারটা হচ্ছে বিএলও রেজিস্টার, তাই তো? এখানে কি কি করবেন আপনাদের বলা হয়েছে? এখানে যে যে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হলো তাদের এই নাম লিপিবদ্ধ করতে হবে। বিএলও অ্যাপ একটা, সেই বিএলও অ্যাপে আপনারা কিভাবে গোটা বিষয়টাকে নথিবদ্ধ করবেন বলা আছে? হ্যাঁ, যে সেটা ট্রেনিংয়ে শিখিয়ে দিয়েছি। ওখানে ইলেকটরদের নাম আছে, সেই অনুযায়ী ম্যাচিং হবে আর কি 2002-এর সাথে। সেই অনুযায়ী ম্যাচিং হবে এবং সবটা হয়ে গেলে আপনারা সেটা বিএলও অ্যাপে একবারে আপডেট করে দেবেন। হ্যাঁ, আপডেট। এবং যখনই সেই বিএলও অ্যাপে আপডেট করে দেওয়া হবে তখনই কিন্তু গোটা বিষয়টা একেবারে বিএলও থেকে শুরু করে যারা অন্যান্য আধিকারিক রয়েছে, বিভিন্ন দপ্তর রয়েছে, কমিশনের আধিকারিকরা, তারা সেই সবটা দেখতে পাবেন। এদিন যেসব বিল্ডিং থেকে উত্তর কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্র চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়ার দায়িত্বপ্রাপ্ত বিএলওদের কিটস ও এনুমারেশন ফর্ম দেওয়া হয়। করতে তো হবে, এটা ইলেকশন কমিশনের কাজ, ডিউটি যখন এসেছে করতে হবে। কালকে বাড়ি বাড়ি যাওয়া, সমস্ত বিএলও কিট পেয়েছি, যেগুলো এনুমারেশন ফর্ম, তার সাথে আমাদের বিএলও রেজিস্টার, সমস্ত কিছুই পেয়েছি। এটা এখন তো পুরোটাই অন ডিউটি করার কথা হচ্ছে। ফর্ম নিতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ বিএলওদের একাংশের। বিএলওরা রয়েছেন এবং একাধিক এখানে ফর্ম রয়েছে, কিন্তু বিএলওরা অভিযোগ করছেন আনঅর্গানাইজড ওয়েতে কিন্তু করা হচ্ছে, কারণ বিএলওদেরই বলা হচ্ছে যে তারাই যাতে এই ফর্মগুলো বেছে নেন। আমাদেরকে আসতে বলা হয়েছিল 12টার মধ্যে, কালকে আমাদেরকে মেসেজ করা হয়েছিল যে কালকে আপনারা এসে নিয়ে যান, তখন বেলা 1টায় মেসেজ করা হয়েছে, বলছে আপনারা 4টের মধ্যে এসে নিয়ে যান। তো সেটা সম্ভব না, তো তারপর বলা হলো আপনারা আজকে 12টার মধ্যে এসে ফর্ম নিয়ে যান। তো আমরা এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত কিছুই এখানে মানে ওনারা অর্গানাইজড নন। যদি ট্রেনিংটা আর একটু আগে হতো তাহলে ফর্মগুলো পেতে মাঝখানে হয়তো সময় পাওয়া যেত। এখন ট্রেনিং হয়েছে 1-2 তারিখ, তো একদিনের মধ্যে ফর্ম প্রিন্ট হয়ে ফর্ম পাওয়া বা রেজিস্টার পাওয়া, অনেক কিছু জিনিসপত্র থাকে যেগুলো কালেক্ট করে নিয়ে যাওয়া, সেগুলো প্রচণ্ডভাবে অসুবিধা। এদিন বিএলওদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বিএলওদের ধমকান, বিএলএ-টুকে ধমকান, যাই করুন, হইব না, কিছুই হইব না। ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে। এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য, আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক, রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আছেন। আগামীকাল 1টার সময় আমি যাব সিওর অফিসে, চিন্তা একদম করবেন না। কথাটা বিএলওরা নিরাপত্তাহীনতায় ভুগছে, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো। নির্বাচন কমিশনের হঠকারী সিদ্ধান্তে একটা সমস্যায় অনেকে পড়ছেন, কিন্তু এখানে এর সঙ্গে এরা নিরাপত্তাহীনতায় ভুগছে, ওটা অমুক, এই ধরনের কথাগুলো হচ্ছে একদম বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে এসআইআর এর প্রচারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় জনস্বার্থে টলিউডের 3 অভিনেতা আপাতত কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন। এসআইআর প্রচারের ভিডিওতে গুপি বাঘা ও শুন্ডির রাজার চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, নীল ওরফে সুজন মুখোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু। নির্বাচন কমিশনের হয়ে প্রচার করছেন পরিচিত এই 3 মুখ। সূত্রের খবর, এই ভিডিও করতেই কমিশনের শর্ত মানতে হয়েছে 3 অভিনেতাকে। শর্ত অনুযায়ী এই 3 জন এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না কিংবা তাদের হয়ে কাজ করতে পারবেন না। এসআইআর এর আবহে এখন মুখে মুখে ঘুরছে কয়েকটা প্রশ্ন। কত বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে রয়েছে? কতজনের নাম বাদ যাবে? কতজনকে চিহ্নিত করা যাবে? কত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরানো হবে? এই আবহেই উত্তর 24 পরগনার এক বাংলাদেশি নাগরিক নিজেই স্বীকার করলেন তিনি ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছেন। নাম আব্দুল গাজী, আগের নাম ছিল রাশিদুল গাজী। এ যেন সীমান্ত পেরোতেই ভোল বদল। একসময় বাংলাদেশের বাসিন্দা রশিদুল গাজী এদেশে এসে নাম বদলে হয়ে গেছেন আব্দুল গাজী।
রাজ্যে এসআইআর আবহে এমনই একজনের হদিশ মিলল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে। এখানেই শেষ নয়, ভুয়ো নথি দিয়ে বাংলাদেশের নাগরিক থেকে এদেশের ভোটার হওয়ার স্বীকারোক্তিও শোনা গেল এই ব্যক্তির মুখে। আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে, বিয়ের সাথে করেছি, করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, শাশুড়িদের কাছে আমার নামে জায়গাও লিখে দিয়েছে। যে বাংলাদেশে বাড়ি ছিল আগে ডেবাটা জেলা, সাতক্ষীরা থানা। কিন্তু কিভাবে বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন ভারতের ভোটার? স্থানীয় সূত্রে দাবি 2012 সালে কাজের খোঁজে বাংলাদেশ থেকে এদেশে আসেন রশিদুল গাজী। কাজ করতে যান তামিলনাড়ুতে। সেখানে আলাপ হয় হিঙ্গলগঞ্জের বাসিন্দা গফুর আলী গাজীর মেয়ে রুমেশার সঙ্গে। পরে তাদের বিয়ে হয়। অভিযোগ, এরপরই শ্বশুর গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধরকাটি এলাকার ভোটার কার্ড বানিয়ে ফেলেন তিনি, যেখানে তার নাম রশিদুল গাজীর বদলে দেওয়া হয় আব্দুল গাজী। এনার আসল বাড়ি বাংলাদেশে ছিল, কর্মসূত্রেও তামিলনাড়ু কাজ করতে, ওখানে যোগাযোগ হয়, যোগাযোগ হয়ে ওদের বিয়ে হয়, এও ভোটার কার্ড হয়ে গেছে। এই ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে দায় ঠেলাঠেলির রাজনীতি। হিঙ্গলগঞ্জ বিধানসভায় তখন বর্তমান প্রধান ছিলেন এমএলএ দেবেশ মন্ডল, এখন বর্তমান তিনি এমএলএ। ইনি বলো সেই সময় থেকে পরিকাঠামোটা তৈরি করেছিল এই বাংলাদেশিদের রাখা, এবং এনার টিম আছে, এনার বহু টিম আছে যারা 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছে। সেই সময় পঞ্চায়েত, ওখানে তৃণমূলের দেবেশ মণ্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন। এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয়, তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে। বিরোধীদের অভিযোগের মুখে কমিশনের কোর্টে বল ঠেলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার, কে অবৈধভাবে ভোটার হচ্ছে। ভোটার তৈরি করবার ব্যাপারে কোনো রাজনৈতিক কোনো পদাধিকারের কোনো ভূমিকা আছে বলে তো আমি মনে করি না। বিহার, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তাই সবার মুখে মুখে এখন ঘুরছে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ। নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়ছেন। आज देश की एकता और आंतरिक सुरक्षा को बहुत बड़ा खतरा घुसपैठियों से भी है। हम भारत में रह रहे हर घुसपैठियों को बाहर निकाल करके ही रहेंगे। बांग्लादेशी मुसलमान ताड़ाताड़ी बांग्ला छाड़ो, पालाओ, डिटेक्ट, डिलीट एवं डिपोर्ट। আর এই আবহেই এসআইআর প্রক্রিয়া শুরু হতেই সীমান্তে পরপর গ্রেফতার হচ্ছে বাংলাদেশের নাগরিক। সোমবার উত্তর 24 পরগনার স্বরূপনগরে বাংলাদেশ ফিরে যাওয়ার পথে 4 জনকে আটক করে বিএসএফ। তারা প্রত্যেকে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা বলে জানা গেছে। এর আগে গত শুক্রবার এই স্বরূপনগরেই অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় ধরা পড়ে 45 জন বাংলাদেশি নাগরিক। বিএসএফ সূত্রে খবর, 10 জন শিশুসহ মোট 45 জন বাংলাদেশিকে ভারত বাংলাদেশ সীমান্তে গ্রেফতার করা হয়। তাদের স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ। রবিবার বাংলাদেশ ফেরার পথে গ্রেফতার হয় আরও 35 জন। আমরা তো প্রথম থেকে বলছি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বাইনারি পলিটিক্সের খেলায় সাধারণ যারা জেনুইন নাগরিক তারা আজকে আতঙ্কে আছেন। কারণ বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করছেন? বর্ডার সিকিউরিটি কেন পাহারা দিতে পারেননি? আর এই দেশে যখন কেউ এসে ঢুকে পড়ছেন, এই রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব কার? রাজ্যের। ডেড ভোটার, অবাঞ্ছিত ভোটার অন্য দেশ থেকে এসে এখানে আছে, জালভাবে আছে, জালিয়াতি করে আছে, তাদের নাম বাদ যাক। কিন্তু তার মানে এই নয় যে সবাইকে আতঙ্কের পরিবেশে ঠেলে দেওয়া। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এসআইআর আতঙ্কে বাংলাদেশিরা কাঁটাতার টপকে ওপারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? মুসলমান অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। এখন বিভিন্ন এলাকা থেকে সেই সমস্ত বাংলাদেশিরা এখন পালিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। আপাতত চাচা প্রাণ বাঁচা বলে এখন সব এদিক ওদিক করে পালানোর চেষ্টা করছে, বাংলাদেশে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। যদি বেরোবার সময় বিএসএফ ধরে, তাহলে ঢোকার সময় ধরেনি কেন? তার মানে ওখানে কি চলছে? দায়িত্বটা তো বিএসএফ এর। তো সুতরাং সেই কারচুপির অভিযোগের জবাব তো বিএসএফকেই দিতে হবে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। যদি এরম বক্তব্য হয় যে ভারত থেকে চলে যাচ্ছিল, এই সময় আটকেছে, তাহলে এসেছিল কি করে? তখন বিএসএফ কি করছিল? কেন ঢুকতে দিল? কিসের বিনিময়ে ঢুকতে দিল?
একদিকে উত্তর 24 পরগনা লাগোয়া বাংলাদেশের সীমান্ত এলাকায় গ্রেফতার করা হচ্ছে একের পর এক বাংলাদেশিকে, অন্যদিকে এই উত্তর 24 পরগনাতেই ধরা পড়ছে টুকরো টুকরো বেশ কিছু ছবি। সবেরই নেপথ্যে এসআইআর। পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হতেই বদলে যাচ্ছে উত্তর 24 পরগনার একাধিক জায়গার ছবি। কোথাও কাজ ছেড়ে চলে যাচ্ছেন পরিচারিকা ও গৃহসহায়িকারা, কোথাও একের পর এক বাড়িতে ঝুলছে তালা। কারুর এলাকায় পরিচিতি রহিমার মা নামে, কাউকে আবার অন্য নামে চেনেন এলাকাবাসী। বিরাটি, বিশরপাড়া, নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকার গৃহকর্ত্রীদের অনেকেই দাবি করছেন হঠাৎই কাজ ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন তাদের গৃহসহায়িকারা। ওনার নামটা ঠিক জানি না, ওনার মেয়ের নাম রহিমা, তো আমরা রহিমার মা বলে ডাকতাম। হঠাৎই চলে গেছেন, বলেছেন যে এরকম পরিস্থিতিতে আর কাজ করতে পারবে না। কিন্তু বাংলাদেশ চলে গেছেন এটা বলেননি, কোথায় গেছে আমরা জানি না। হ্যাঁ, এসআইআর মাঝে মধ্যে খবর চললে টিভিতে জিজ্ঞাসা করতো কীরকম খবর, কী খবর হচ্ছে এইসব, তারপর হঠাৎই একদিন চলে গেলে। ওনারা যেহেতু ডিটেনশন ক্যাম্পে যেতে চান না, তাই জন্য ওনারা চেষ্টা করছেন যেন এখান থেকে চলে যাওয়া যায়, বাংলাদেশে আবার ফিরে যাওয়া যায়। এইসব অঞ্চলে পরিচারিকাদের একাংশের হঠাৎ উবে যাওয়া ঘিরে দানা বাঁধছে রহস্য। প্রশ্ন উঠছে, তারা কি তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারী? তাই কি এসআইআর ঘোষণা হতেই উধাও হয়ে যাচ্ছেন? উত্তর 24 পরগনার বিশরপাড়া থেকে অনেকেই যখন বাংলাদেশে ফেরার তোড়জোড় করছেন, তখন একচিলতে বাড়ির উঠোনে বসে আতঙ্কের প্রহর গুনছেন মোহাম্মদ আলম। আমার তো বাংলাদেশেও কিছু নেই, এখানেও কিছু নেই, এখন ডকুমেন্টস না থাকলে তো চলে যেতে হবে, এর জন্য আতঙ্ক রয়েছে। না, কিছু নেই, আমার ওই 2006-এর লাইসেন্স আছে, লাইসেন্সের পরে তারপরে সব করেছি আমি। আমাদের জন্ম এখানে, আমার ডকুমেন্ট চেক করলে আমার কোথাও যেতে হবে না। কিন্তু বাবা মা সব বাংলাদেশি, ওদের কোনো ডকুমেন্টস নেই। 2002 সালের কোনো ডকুমেন্টস নেই, আমাদের আছে 94-92 সালের থেকে জন্ম সার্টিফিকেট, পঞ্চায়েতের জন্ম সার্টিফিকেট আছে। এই আতঙ্ক গ্রাস করছে 26 বছরের সামাদ মিদ্দাকেও। কলকাতা বিমানবন্দরে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারের কাজ করেন তিনি। আমার জন্মই এখানে, আমার দাদু এসেছিল অনেক আগে, তা কাগজপাতি কিছু আমাদের আছে 2002 সালের নেই, কিন্তু আমার 26 বছর এখানেই জন্ম, কোনোদিন বাংলাদেশে যাইনি। বুঝে উঠতে পারছি না, হয়রান হয়ে যাচ্ছি, কি করব আমরা? সুসাইড ছাড়া কোনো উপায় নেই আমাদের। শুনে তো গা হাত পা কাঁপছে। ভোটার লিস্টে আমার নাম আছে, কিন্তু 2002-এর আগে নেই তো। বিশরপাড়ার একেবারে ছোট্ট একটা জায়গা, এই অঞ্চলটায় একটা সময় মানুষজন আবর্জনা ফেলত, কিন্তু কিছু বছর ধরে এখানেই বেশ কিছু পরিবার বসবাস করতে শুরু করেছিলেন। একেবারে ভাঙাচোরা একটা ঘর, তাতে কোনো রকমে মাথা গুজে থাকার একটুখানি জায়গা। কিন্তু গত কয়েকদিন ধরে এই যে কটা ঘর দেখা যাচ্ছে, তার মধ্যে বেশ কয়েকটা ঘরের মানুষজন তারা কিন্তু বাড়ি ছেড়ে চলে গেছেন। এলাকার মানুষজনের বক্তব্য, এরা অধিকাংশই তারা বাংলাদেশে চলে গেছেন। অনিমা খাতুন 70 এই মহিলা একসময়ে এসেছিলেন বাংলাদেশ থেকে। বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন, আধার কার্ড, রেশন কার্ড আছে। ছেলেমেয়েরা আগেই বাংলাদেশে চলে গেলেও তিনি এখনও থেকে গেছেন। রয়ে গেছেন তার কলেজ পড়ুয়া নাতনিও। বলছি, আপনার বাড়ি কোথায় ছিল বাংলাদেশে? যশোর। যশোর। আপনি কত বছর এখানে কাজ করছেন? এই 36 বছর। 36 বছর, কিন্তু লিস্টে নামটা উঠেছে না? কোনো জায়গায় নাম নেই? না। আধার কার্ড হয়েছে? হ্যাঁ, আধার কার্ড আছে। আধার কার্ড আর রেশন কার্ড আছে। এই দুটো আছে, কিন্তু আর কিছু নেই? না গো। তাই তো? হ্যাঁ, আমি তো থাকতেছি, এনে জাতি চাচ্ছি না, কি হয় আল্লাহ জানে, ভয় ভয় করে, বুঝছো বাবা। এই পরিস্থিতিতে হুঁশিয়ারি শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর গলায়। আর 24 ঘন্টা বাকি আছে, পালাও এখান থেকে। যদি না পালাও, আমার কথা নয়, অমিত শাহের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন তিনি পাটনাতে? বলেছে ডিটেক্ট মানে কি? চিহ্নিত। তারপরে কি বলেছে? ডিলিট মানে কি? বাতিল। তারপরে কি বলেছে? ডিপোর্ট মানে কি? ব্যাক টু দি প্যাভিলিয়ন। যে রাস্তা নিয়ে এসেছেন, বেড়া নেই, রাস্তা আপনি জানেন। মাত্র 94টাকে ধরেছে বিএসএফ।
মাত্র 94। যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান। 8ই ফেব্রুয়ারি ভোটার লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না। বিএসএফ ধরবে চুলের মুঠি আর নিয়ে গিয়ে সুন্দরবনে নামিয়ে দেবে। যদি এরম বক্তব্য হয় যে ভারত থেকে চলে যাচ্ছিল এই সময় আটকেছে, তাহলে এসেছিল কি করে? তখন বিএসএফ কি করছিল? কেন ঢুকতে দিল? কিসের বিনিময়ে ঢুকতে দিল? কাদের দায় সীমান্ত পাহারা দেওয়ার? শুধু বাংলা নয়, ত্রিপুরা থেকে ধরা পড়ছে, ডবল ইঞ্জিন সরকার থেকে ধরা পড়ছে, বলতে তো হবে। এদিকে এসআইআর আবহে বাংলাদেশে নিয়ে তরজার আবহেই বাংলাদেশ যাওয়ার সময় মুর্শিদাবাদে এক মহিলাকে পেট্রাপোল সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। মহিলার দাবি, তার কাছে বৈধ পাসপোর্ট ভিসা থাকা সত্ত্বেও আটকে দেয় অভিবাসন দফতর। বললাম ওখানে যে পাসপোর্টটা তো আমি এমনি এমনি বানাইনি, পাসপোর্টে সব ডকুমেন্টস দিয়ে বানানো হয়েছে, তাহলে পাসপোর্টটার কি কোনো দাম নেই? আমি জিজ্ঞাসা করেছি, ওরা উত্তর দিল না, না এখন এটাই নিয়ম, ওগুলো লাগবে। আমি বললাম আমার কাছে আধার আছে, বাবার প্যান কার্ডও আছে, এগুলো আছে, তো ওগুলো বললো কি এগুলোর কোনো দাম নেই, এগুলো रद्दी के भाव में बिकता है बाजार में। এ বিষয়ে জেলা শাসকের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এসআইআর উদ্বেগে যখন দলে দলে বাংলাদেশি অনুপ্রবেশকারী ওপার বাংলায় ফিরে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে, তখন কোচবিহারে তৃণমূলের বিরুদ্ধে বিএলও 2দের ওপর হামলা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল। পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার থেকে শুরু হবে এনুমারেশন পর্ব। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ করবেন। তাদের সঙ্গে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বিএলএ 2রা। বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাবেন তারা। সেই বিএলএদেরই এবার মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার কোচবিহার 1 নম্বর ব্লকে বিএলএ 2দের ট্রেনিং ছিল। অভিযোগ, বিজেপির বিএলএ 2রা যখন ব্লক অফিসে যাচ্ছিলেন তখন তাদের মারধর করা হয়, এমনকি ব্লক অফিসে ঢুকতেও দেওয়া হয়নি। এই ঘটনায় বিজেপির কয়েকজন আহত হয়েছেন। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছে বিজেপি। আতঙ্কের পরিবেশ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে তৃণমূলের কাজ। আমরা ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাইপোর লড়াই দেখব, আমরা জড়াবো না। তো আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকব। আমরা বেকারত্বের যন্ত্রণার জন্য রাস্তায়, তাদের পক্ষে রাস্তায় থাকব যাতে বেকার মুক্তি ঘটে, শিল্প আসে, টাটা আসে, কৃষকরা ফসলের ন্যায্য দাম পায়, মৎস্যজীবীরা তাদের অধিকার পায়, কেন্দ্রের কর্মসূচি থেকে তারা উপকৃত হয়, প্রত্যেকটা বোন এবং কন্যা যাতে সুরক্ষিত হয়, আর একটাও যাতে ধর্ষণ না হয়। কালী মাতা, জগদ্ধাত্রী মাজা, দেবী দুর্গা, বজরংবলীর মূর্তি মন্দির, আমাদের সনাতনীরা যাতে আর আক্রান্ত না হয়, বাংলা যাতে অনুপ্রবেশকারী মুক্ত হয়, এই লড়াইতে বিজেপি চালিয়ে যাবে। আর ওরা এসআইআর 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 আত্মহত্যা 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 করে ভয় দেখিয়ে মূল ইস্যুগুলো থেকে মানুষের চোখ ঘোরাতে চায়, আমরা ঘোরাতে দেব না। এই ব্যাপারে আমরা অবগত নেই, তবে আমাদের দল তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনার বা এই ধরনের কোনো বিষয়ের সঙ্গে জড়িত আছে বলে আমার মনে হয় না। রাজনৈতিক কর্মসূচি নেই এবং তাদের কর্মী তেমনভাবে নেই, তাই তারা খানিকটা মিডিয়ার মাধ্যমে প্রচারে এসে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এটা দুর্ভাগ্যজনক। যিনি বিধায়ক নিখিল রঞ্জন দে অভিযোগ করছেন, তাকে অনুরোধ করব এলাকায় মানুষের সঙ্গে থাকুন, তাহলে মানুষ হয়তো আপনাদের ক্ষমা করতে পারে। কিন্তু যেভাবে আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, মানুষ আপনাদের আগামী দিনে ক্ষমা করবে। কোচবিহারেরই তুফানগঞ্জে 1 নম্বর ব্লকের প্রশিক্ষণ থেকে সিপিএমের বিএলএ 2দের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তুফানগঞ্জের বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে সিপিএম। এটা গণতন্ত্র হত্যার শামিল একটা প্রশিক্ষণ, যেখানে বিরোধী দলের বিএলএরা নিতে পারবে না, সেখানে হুমকি হবে, বের করে দেওয়া হবে, এটা মানা যায় না। এটা হচ্ছে গণতন্ত্রের ধ্বংসলীলা চলছে, এটা বরদাস্ত করা যায় না। আমাদের তৃণমূলের নামে তো সবাই অভিযোগ করে, বিজেপি তৃণমূল সিপিএম আছে এরা মার্কেটে, বিজেপি সিপিএম তো সব একই, ওগুলো ভিত্তিহীন অভিযোগ। জীবনেরা ভিত্তিহীন অভিযোগ করে আসছে আমাদের বিরুদ্ধে, এটাই ওদের কাজ। এদের সমাজের কাজ করার চিন্তা নেই। মানুষ কিভাবে ভোটের লিস্টে নাম উঠবে, মানুষ আতঙ্কিত, তাদের যেরকম কোনো রকম আস্থা না দিয়ে এরা শুধু অভিযোগ করে বেড়াচ্ছে, এটাই ওদের কাজ। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে না হতেই পারদ একেবারে সপ্তমে।
কোচবিহারে বিএলএকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে বীরভূমের শিউড়িতে বিএলওকে এভাবে হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূল নেতা পবিত্র দাসকে। বিএলও যারা আছে তারা যদি মনে করে যে কাউকে ফলস পজিশনে ফেলে কোনো একটা ভোটারকে বাদ দেবে, তারও চাকরি নিয়ে টানাটানি হবে। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। তার আগে এবার বিএলওদের চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখালেন সিউড়ির এই তৃণমূল নেতা। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রবিবার সিউড়ির 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের তরফে এসআইআর সচেতনতা শিবিরের আয়োজন করা হয়, কিন্তু সেখান থেকেই বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়েন তৃণমূল নেতা পবিত্র দাস, যিনি আবার তৃণমূল পরিচালিত সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি দাসের স্বামী। যদি কোনো বৈধ ভোটার যার সমস্ত কাগজপত্র আছে তাকে যদি ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়, তার এগেনস্টে আমরা কোর্টের মাধ্যমে লড়াই করব। সরকারি কাজে অপব্যবহার করছে সেটা প্রমাণিত করে দেবো। বিজেপি যদি নির্বাচন কমিশনারদের দিয়ে ভোটার লিস্ট বৈধ ভোটারদের সেখান থেকে কিছু নাম যদি বাদ দিয়ে দেয়, তাহলে আমরা কি ছেড়ে কথা বলবো? আমরা ঘেরাও করব, আমরা আটকিয়ে রাখবো। পাল্টা এ নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। এসআইআর হোক, জলে জল দুধে দুধ হয়ে যাবে। সরকারি চাকরি খাবে যে কাউন্সিলরের হাজবেন্ড বলছে, তার চাকরিটা তো আগে যাবে। চাকরি খান না, কত বড় হিম্মত আছে আপনার দেখি। আমরা বিএলওদের পাশে আছি। হুমকি হুঁশিয়ারির এই পর্ব অবশ্য শুরু হয়েছে এ রাজ্যে এসআইআর ঘোষণারও অনেক আগে থেকে। একদিকে বিএলওদের কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। বুথ লেভেল অফিসারদের বেঁধে রাখার দাওয়াই দিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান। অন্যদিকে আবার বিএলওদের দায়িত্ব মনে করিয়েছেন বিরোধী দলনেতাও। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি, আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। এই টানা পড়েনে বিএলওদের কার্যত চিড়ে চ্যাপ্টা অবস্থা। প্রতিটি বিএলও আতঙ্কিত, বিশেষ করে মহিলারা। আমাদের কাজের পরিবেশ যেন সুরক্ষিত থাকে। দায়িত্ব পেয়ে কাজের শুরুতেই যেভাবে হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে তা নিয়ে ক্রমেই বিএলওদের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। তাদের প্রশ্ন, এখনই এই অবস্থা হলে এরপর কি হবে? একদিকে যখন রাজনৈতিক নেতাদের হুমকি হুঁশিয়ারিতে বিএলওরা আতঙ্কে, তখন অন্যদিকে বিএলও নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। স্থায়ী কর্মী না থাকা সত্ত্বেও চুক্তিভিত্তিক কর্মীদের বিএলওর দায়িত্ব দেবার অভিযোগ তুলেছে বিজেপি। শুধু তাই নয়, তাদের অভিযোগ বর্ধমান দক্ষিণ বিধানসভার 20টি বুথে রাখা হয়েছে সক্রিয় তৃণমূল কর্মীদের। এই বিএলওদের বদলানোর দাবি জানিয়ে জেলা শাসককে নতুন নামের তালিকার চিঠি দিয়েছে বিজেপি। বিএলও নিয়ে আমাদের অভিযোগ হচ্ছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা জানিয়েছেন, নোটিফিকেশন বার করেছেন, আমরা পরিষ্কার চিঠিতে উল্লেখ করে দিয়েছি সেই কথা, যে কোনো রকম কোনো টেম্পোরারি স্টাফ থাকবে না। এমপ্লয়ি যারা বিএলওর কাজ করবেন পার্মানেন্ট এমপ্লয়ি হতে হবে। যদি এমন কোনো বুথ পাওয়া যায় যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি কোনো টিচার পাওয়া যাচ্ছে না, আমরা সুপারিশ করেছি সেই এলাকার জনগণের কাছ থেকে নাম জিজ্ঞেস করেছি যে এই এলাকায় মাস্টারমশাই কে থাকেন। আমরা যখন দেখেছি মাস্টারমশাই বিকল্প রয়েছেন যিনি নিরপেক্ষ, যিনি কোনো দল করেন না, তাদের নাম আমরা এখানে লিখে দিয়েছি। বিএলও কারা হবেন এটা সবটাই নির্বাচন কমিশনের হচ্ছে ব্যাপার। তৃণমূল কংগ্রেস কারো নাম সুপারিশ করেনি, ও নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বিজেপি লিস্ট দিয়ে বিএলও কারা হবে তার নাম সুপারিশ করছে। তার মানে বোঝা যাচ্ছে যে বিজেপির লোকেরা তারা হচ্ছে হয় আইন কানুন জানে না, অথবা নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে চাইছে। বিভিন্নভাবে বিভিন্ন নির্বাচনে যে অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনকে প্রভাবিত করে বিজেপি নির্বাচন করে, এটা তার একটা প্রমাণ। নইলে কেউ বিএলওর তালিকা হচ্ছে নির্বাচন কমিশনকে সুপারিশ করতে পারে না, এটা বেআইন। এর আগে বিজেপির তোলা অভিযোগের ভিত্তিতে বিতর্কে জড়ান বর্ধমান পুরসভার 23 নম্বর ওয়ার্ডের রথতলা এলাকার 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়া। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সামনে এনে বিজেপি অভিযোগ করে ষষ্ঠী কোড়া সক্রিয় তৃণমূল কর্মী, শাসক দলের বুথ এজেন্ট। ষষ্ঠী কোড়াকে বিএলও পদ থেকে অপসারণের দাবি জানিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েছে বিজেপি। এবার জেলা শাসককে পাঠানো নামের তালিকাতেও রয়েছে তার নাম। প্রথমে বলেছিলাম
যে আমি তৃণমূলের সমর্থক, যেটা বলেছি আমি এখানে বিএলও নাম ঢোকানোর সঙ্গে এমএলএ বাবুর মনে হয় কোনোরকমভাবে যুক্ত খুঁজে আমি তো পাইনি। এখন বাদবাকি সম্পূর্ণ নির্বাচন কমিশনের হাতে। এখন আমাকে সেখানে মানে ডিউটি পদে রাখবে কি রাখবে না। বিজেপির দেওয়া তালিকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে নাম রয়েছে বর্ধমান দক্ষিণ বিধানসভার 226 নম্বর বুথের বিএলও রাজেশ মণ্ডলেরও। বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের সঙ্গে তার এই ছবি পোস্ট করে আগেই আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। যদিও রাজেশ মণ্ডলের দাবি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। এসডিও অফিসে নিজে যাই এবং মৌখিকভাবে, এবং আমি সেখানে এসডিও স্যারকে আমি দিয়ে আসি যে এখন আমার বিরুদ্ধে দেখুন এখন সোশ্যাল মিডিয়া একটা অ্যালিগেশন এসছে এই ব্যাপার, তো তাহলে আমি স্বচ্ছভাবে তো তাহলে এটা কাজটা করতে পারবো না। যে আমি যাই কাজ করি না কেন সেখানে একটা আঙুল উঠবে, আপনারা প্লিজ কাইন্ডলি আমাকে বিএলও ডিউটি থেকে অব্যাহতি দিন। আমি বললাম দেখুন 2022 সালের একটা ফটো, আমি কোনো রাজনৈতিক দলই করি না। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী জানিয়েছেন ইআরওকে অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে। একদিকে বিএলওদের হুমকি হুঁশিয়ারি দিয়েই চলেছেন তৃণমূল নেতারা, অন্যদিকে আবার তৃণমূলের একাংশের বিরুদ্ধে এসআইআর এর সঙ্গে এনআরসিকে জুড়ে ভয় দেখানোর অভিযোগও তুলেছে বিজেপি। আর এই প্রেক্ষাপটেই বারাসাত পুরসভারই তৃণমূল কাউন্সিলরের মুখে শোনা গেল এই কথা। আপনি যদি নিজে থেকেই নাগরিকত্বের ফর্মে ফিল করে দেন তার অর্থই হচ্ছে যে আপনি নাগরিক নন। এর আগে তৃণমূলের মহিলা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর নিয়ে এলাকার বাসিন্দাদের ভয় দেখানোর পরামর্শ দিয়েছিলেন উত্তর 24 পরগনার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। গল্প করে ভোটার লিস্টের কথা বলবে বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পে ঢোকাতে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে, মহিলাদের ভয় পাইয়ে দেবে। এর মধ্যেই রবিবার নিজের এলাকায় বাসিন্দাদের নিয়ে ঘরোয়া বৈঠকে বসেন বারাসাত পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমিত সাহা। সেখানেই তাকে এই কথা বলতে শোনা যায়। বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ক্যাম্প করে হয়তো আপনাদেরকে বিভিন্ন ইস্যুতে সই করাতে পারেন, সেগুলোর ফাঁদে পা দেবেন না। উদ্দেশ্য প্রণোদিতভাবে যে রাজনৈতিক দলগুলো আমাদের রাজ্য থেকে অন্য দেশে পাঠানোর এই ব্যবস্থা করছে তারা কিন্তু চাইবে আপনি ফর্ম ফিল আপ করলেও নিজে থেকে বলে দেবে ফর্ম জমা পড়েনি, আপনি কিছু করতে পারবেন না। এই বক্তব্যকে হাতিয়ার করতে দেরি করেনি বিজেপি। এসআইআর নিয়ে সমগ্র তৃণমূল দলটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তাদের নেত্রী থেকে আরম্ভ করে ছোট নেতা সব দিশাহারা হয়ে গেছে। সাধারণ মানুষকে আমি অ্যাপিল করতে চাই, তারা ভয় পাবেন না, কোনো ধমকানো চমকানিতে বারাসাতে কাজ হবে না, এটা পরিষ্কার বলতে চাই। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছবেন বিএলওরা। তার আগে ডায়মন্ড হারবারে চায়ের আড্ডাতে উঠে এলো এসআইআর প্রসঙ্গ। স্থানীয় লোকজনকে এ নিয়ে পরামর্শ দিতে দেখা গেল ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক সহ শাসক নেতাদের একাংশকে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই এই নিয়ে টানাপোড়েন একেবারে সপ্তমে। রাজনৈতিক দলগুলো অনেক কথাই বলছে, কিন্তু সাধারণ মানুষ এই প্রক্রিয়া নিয়ে কি ভাবছে তা জানতে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আমাদের অ্যাকাউন্টে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছিল। আমাদের প্রশ্ন ছিল, এসআইআর নিয়ে কি সাধারণ মানুষ উদ্বিগ্ন? উত্তরে হ্যাঁ বলছেন 19%, 81% বলছেন না, অর্থাৎ তারা উদ্বিগ্ন নন। আমাদের পরের প্রশ্ন ছিল, নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাতের অভিযোগ কি ঠিক? উত্তরে 23% বলছেন হ্যাঁ, অর্থাৎ অভিযোগ ঠিক। 72% বলছেন না, অর্থাৎ অভিযোগ সঠিক নয়। 5% বলেছেন জানি না অথবা বলতে পারবো না। এরপর আমরা প্রশ্ন করেছিলাম, এসআইআর এর সঙ্গে আদৌ কি এনআরসির কোনো সম্পর্ক আছে? উত্তরে 22% বলেছেন সম্পর্ক আছে, 73% বলেছেন সম্পর্ক নেই, জানি না অথবা বলতে পারবো না বলেছেন 5%। পরের প্রশ্ন ছিল, এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কোন দল? উত্তরে 80% বলেছে তৃণমূল, 8% বলছে বিজেপি, 11% বলছে দুই দলই, আর জানি না বা বলতে পারবো না বলেছেন 1%। এরপর আমরা প্রশ্ন করেছিলাম, তৃণমূল কি হারের ভয়ে এসআইআর এর বিরোধিতা করছে? উত্তরে 90% বলছেন হ্যাঁ, 9% বলছেন না, জানি না অথবা বলতে পারবো না বলেছেন 1%। এর পরের প্রশ্ন ছিল, তৃণমূল ও বিজেপির চাপের মুখে বিএলওদের পক্ষে কি নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব? উত্তরে 15% বলছেন হ্যাঁ, অর্থাৎ সম্ভব। না, অর্থাৎ বিএলওদের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব নয়, এমনটা বলছেন 78%। জানি না অথবা বলতে পারবো না বলেছেন 7%। আমরা প্রশ্ন করেছিলাম, কি উদ্দেশ্যে এসআইআর করছে নির্বাচন কমিশন?
উত্তরে ৭৭% বলেছেন স্বচ্ছ ভোটার তালিকার স্বার্থে, ভোটে বিজেপিকে সুবিধে করে দিতে এমনটা বলেছেন 20%, আর জানি না বা বলতে পারবো না বলেছেন 3%। এসআইআর এর পর এবার নজর রাখবো আরেক গুরুত্বপূর্ণ ইস্যু, শিক্ষা দুর্নীতি।